কে বলেছে পরী কেবল গল্পেই থাকে? যদি বিশ্বাস না হয় তাহলে মাধুরী দীক্ষিতের নামটা একবার মনে করুন। ৮০-৯০ এর বলিউডে এক ঝলক আলো হয়ে এসেছিলেন তিনি। কেউ তাকে বলেছিল ধক ধক গার্ল, আবার কারো কাছে ছিলেন মোহিনী। আর মাধুরী নিজেই ছিলেন একটা ইন্ডাস্ট্রি, সৌন্দর্য, প্রতিভা আর জেদ মিশিয়ে তৈরি হওয়া এক মহাতারকা। ১৯৬৭ সালের ১৫ই মে মহারাষ্ট্রের এক ব্রাহ্মণ পরিবারের জন্ম মাধুরীর। চুলবুলি, প্রাণচঞ্চল, ছটফটে একটি মেয়ে। কোঁকড়া কোঁকড়া চুল আর বড় বড় চোখ। ছোট থেকেই নাচের প্রতি এক অদ্ভুত টান। মিউজিক বাজলেই শুরু হয়ে যেত তাল দেওয়া। ছোট্ট মাধুরী যখন ৮ বছরের, তখন গোটা দেশকে চমকে দিয়েছিলেন। গুরু পূর্ণিমার উৎসবে তিনি এমন অসাধারণ পারফরম্যান্স করেন যে গোটা ভারত জুড়ে চর্চা শুরু হয়ে যায় তার। নামি দামি ম্যাগাজিনে ছাপা হয় ছোট্ট মাধুরীর ছবি। কিন্তু তখন কি কেউ ভেবেছিল এই মেয়েটি বলিউডের ধক ধক গার্ল হয়ে উঠবেন? মাধুরী পড়াশোনাতেও বেশ ভালো রকম মন ছিল, মাইক্রোবায়োলজিস্ট হবেন। কিন্তু ভাগ্য যে টেনে আনলো রূপলী পর্দার দিকে। স্কুলে তার নাচ দেখে মুগ্ধ হন পরিচালক হরগোবিন্দ নাগালানি, প্রস্তাব দেন সিনেমার, কিন্তু বাবা মা সায় দেননি। তাদের ভয় ছিল গ্ল্যামার এর জগৎ বদলে দেবে তার মেয়েকে। কিন্তু দ্বাদশ শ্রেণীর পর হঠাৎ সুযোগ আসে পরিচালক হীরেন নাগের ছবিতে। মাধুরীর নাচ দেখে মুগ্ধ হন তিনিও। যোগাযোগটা হয়ে গেল মাধুরীর দিদির বান্ধবীর বাবার মাধ্যমে। ব্যাস, মাধুরী চলে এলেন কৌতূহলবশত গ্ল্যামারের দুনিয়ায়। মাত্র ১৭ বছর বয়সে শুরু হয়ে গেল নতুন সফর। মাধুরী বলিউডের ডিভিউ করেছিলেন অবোধ ছবির হাত ধরে, তবে মাধুরী না, এই ছবির হাত ধরে ডিভিউ করেছিলেন আরও একজন, তাপস পাল, মাধুরীর প্রথম নায়ক। কিন্তু দুজনেরই ব্যাড লাক। তাপস পাল হাল ছেড়ে দিলেও মাধুরী হাল ছাড়েনি। এরপর আওয়ারা বাপ, সাথী, হিফাজত, উত্তর দক্ষিণের মতো একাধিক সিনেমা অভিনয় করেন তিনি। কিন্তু দুর্ভাগ্য, প্রতিটি মুভি ফ্লপ। এরপর মাধুরী বাধ্য হন মানব হত্যা নামের একটি বিগ্রেড মুভিতে কাজ করতে। লাগাতার ৩ বছর ধাক্কা খাওয়ার পর মাধুরী বুঝে যান এইভাবে বেশি দিন চললে তার ক্যারিয়ার শেষ। তাই ঠিক করেন এবার থেকে শুধু বড় ব্যানারের নামী তারকার সাথে ছবি করবেন। কিন্তু এই সিদ্ধান্তই যে লাইফের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে, সেটা স্বপ্নেও ভাবেননি তিনি। সালটা ১৯৮৮ এলো দায়াবান। ২০ বছরের বড় বিনোদ খান্নার সাথে জুটি বাঁধলেন মাধুরী। কিন্তু সে কি বিতর্ক! শোনা যায় তুম পে প্যার আয়া হে গানটা শুট করার সময় বিনোদ নাকি এতটাই উত্তেজিত হয়ে গিয়েছিলেন যে তিনি মাধুরীর ঠোঁটই কেটে দিয়েছিলেন। জোরে কামড় বসিয়ে রক্তাক্ত করেছিলেন নায়িকার ঠোঁট। পরিচালক কাট বললেও বিনোদ খান্না থামার নাম নেননি। অপমানে, দুঃখে, কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। কনসেপ্ট ম্যাগাজিনে লেখা হয়েছিল বিস্তর। চলেছিল লম্বা কাটা ছেঁড়া। বলে রাখি, এই ছবিটার জন্য তখনকার দিনে পুরো ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন মাধুরী। সবটাই পাবলিসিটি স্ট্যান্ড। যদিও মাধুরী বক্তব্য এটাই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল। তবে এই ভুলের মাসুল মাধুরীকে খুব একটা গুনতে হয়নি, বরং ওই বছরই মাধুরীর ক্যারিয়ারে অসাধারণ সফল। আর রিলিজ হয় তেজাব, মাধুরীর ক্যারিয়ারে সবচেয়ে বড় ব্রেক। চারদিকে তখন একটাই নাম, মোহিনী, মোহিনী আর মোহিনী। এই গানের তালে নতুন করে অঙ্ক শেখালেন তিনি। ব্যাক টু ব্যাক ফ্লপের পর দর্শক প্রায় ভুলতেই বসেছিল, তখনই তিনি চেনালেন নতুন মাধুরীকে। এই গানটা একটা গান নয়, এটা ছিল সেই সময়কার প্রতিটি ছেলে মেয়ের ব্রেক ডান্সের মন্ত্র। প্রতিটি অনুষ্ঠানে, পাড়ার ফাংশনে এই গানটা বাজলেই কেমন একটা উন্মাদনা তৈরি হয়ে যেত। আজও এই গানটা বাজলেই 90s-এর সেই রঙিন দিনগুলো ভেসে ওঠে চোখের সামনে। তেজাব হিট হতেই একটার পর একটা ব্লকবাস্টার হিট উপহার দিতে শুরু করলেন মাধুরী। রাম লক্ষণ, প্রেম প্রতিজ্ঞা, ইলাকা, মুজরিম, প্রতিটি ছবিতেই যেন জাদু ছড়িয়ে দিচ্ছিলেন তিনি। না জানে কাহা দিল খো গেয়া গানটা তো আজও ঘুরে বেড়ায় স্মৃতির অ্যালবামে। তখনকার দিনে তো এখনকার মতো মোবাইলের রমরমা ছিল না।
তখন ছিল ক্যাসেট আর টেপ রেকর্ডার, বন্ধ ঘরে চলত গান, আর মাথার মধ্যে ঘুরত মাধুরী দীক্ষিত। 1991 সাল রিলিজ হল সাজন, সঞ্জয় দত্ত, সালমান খানের সঙ্গে প্রেমের ত্রিকোণ গল্প। এরপর থেকে মাধুরী যতগুলো মুভিতে অভিনয় করেছেন প্রত্যেকটাতে যেন বোম ব্লাস্ট করেছেন। বেটা ছবি রিলিজ হতেই মাধুরীর নামই হয়ে গেল বলিউডের নয়া ট্রেন্ড। একটা সময় যে মাধুরীকে ফ্লপ স্টার বলে মুখ ঘুরিয়ে নিত, সেই মাধুরীর একটা ডেটা পাওয়ার জন্য দরজার দরজায় ঘুরতে লাগলো ইন্টারভিউরা। বিশেষ করে খলনায়ক রিলিজ হওয়ায় খ্যাতি পৌঁছালো পর্বতের চূড়ায়। মনে পড়ে সেই বিতর্কিত গান। গান যতই বিতর্কিত হোক, এই ছবিতে মাধুরী ছিলেন অনবদ্য। এরপর একসে বড়কে এক, দিল তো পাগল হে, হাম আপকে হে কন, বজুদ, পুকার, দেবদাস এবং আজা নাচলে। দেবদাসে ঐশ্বর্য রায় ছাড়া যেমন পারুর ক্যারেক্টার ভাবা যায় না, তেমনি মাধুরী ছাড়া চন্দ্রমুখী অসম্ভব। এই গানটিতে তিনি যে লেহেঙ্গাটা পরেছিলেন সেটার ওয়েট কত ছিল জানেন? পুরো 30 কেজি। এত ভারী একটা পোশাক পরে ওরকম একটা কালার্ড ক্লাসিক তৈরি করেছেন তিনি। এবং মার ডালা গানটা যখন শুট করেন তখন তিনি 3 মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু তারপরেও কাজ থামাননি, পাছে মাধুরীর অসুবিধে হয়, তাই এই গানের স্টেপ রাখা হয়েছিল বসে বসেই। সেই সব প্রতিটা স্টেপ হয়ে গেছে আইকনিক। আর এটা শুধুমাত্র মাধুরী দীক্ষিত বলেই সম্ভব হয়েছে। মার ডালা গানে মাধুরী যে গ্রিন লেহেঙ্গাটা পরেছিলেন সেটা নিলামে বিক্রি হয়েছিল 3 কোটি টাকায়। হ্যাঁ, এইরকমই মাধুরীর পপুলারিটি এবং স্টারডাম। বিখ্যাত আর্টিস্ট এম.এফ. হুসেন মাধুরীর ওপর এমন ফিদা ছিলেন যে আজা নাচলে রিলিজের সময় একটা গোটা সিনেমা হল বুক করেছিলেন মুভিটা একা দেখবেন বলে। হুসেনের তুলির টানে তিনি হয়ে গেছিলেন গজগামিনী। এই আর্টিস্ট ভক্তটাকেও নিরাশ করেননি তিনি। তিনি নিজেই অভিনয় করেছিলেন গজগামিনীতে। মাধুরীর ক্যারিয়ারের গ্রাফ যতটা রঙিন, ব্যক্তিগত জীবনটাও ততটা কালারফুল। প্রেম, বিরহ, বিচ্ছেদ কি নেই? তাকে নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন মুখরোচক খবর হয়েছে সিনে পত্রিকাগুলোতে। কিছু রটনা বা কল্পনা, কিছু সত্যি। এরকমই কারণ, যা রটে তা কিছু তো ঘটে। আগেই বলেছি, মাধুরীর ফ্যামিলি চাননি যে মেয়ে ফিল্ম লাইনে কাজ করুক। মেয়ে সাবালিকা হতেই পাত্র খোঁজাটা শুরু করে দিয়েছেন তার বাবা মা। বিখ্যাত গায়ক সুরেশ ওয়াদকরের কাছে বিয়ের প্রস্তাব ও নিয়ে গিয়েছিলেন তারা। বয়সে 12 বছরের বড় সুরেশ বলেছিলেন মেয়েটা বড় রোগা। যাই হোক, ভেঙে যায় সেই সম্পর্ক। তবে লম্বা সময় চর্চায় ছিল মাধুরী সঞ্জয় দত্তের প্রেম কাহিনী। সঞ্জয় দত্ত চেয়েছিলেন মাধুরীকে বিয়ে করতে, কিন্তু সঞ্জয় তো তখন অলরেডি ম্যারেড। স্ত্রী রিচা শর্মা জটিল রোগে আক্রান্ত, ট্রিটমেন্ট নিতে তিনি ছুটে গেছেন আমেরিকায়। এদিকে সঞ্জয় দত্ত ব্যস্ত ছিলেন মাধুরীর সাথে। শোনা যায় রিচা শর্মার বোন দুশরি ও রত ট্যাগ লাগিয়ে দেন মাধুরীকে। এবার নাকি নায়িকার কারণেই ভেঙে গিয়েছিল সঞ্জয় রিচার সম্পর্ক। যদিও সম্পর্ক টেকেনি মাধুরী সঞ্জয়েরও। 1993 সালে বেআইনিভাবে বন্দুক রাখার জন্য সঞ্জয় আটক হতেই লাইফ থেকে ছেঁটে ফেললেন আমাদের ধপ ধপ গার্ল। মুম্বাই হামলার সময় জেলে থাকালীন সঞ্জয় পুলিশের কাছ থেকে একটা মাত্র ফোন কলের অনুমতি পেয়েছিলেন। সেই ফোনটা তিনি করেছিলেন মাধুরীকে। কিন্তু নায়িকার মা ফোন ধরে স্পষ্ট জানান এই সম্পর্কের আর কোনো অস্তিত্ব নেই। সঞ্জু সিনেমাতেও দেখানো হয়েছিল সেই দৃশ্যটা। যাই হোক, সঞ্জয় পর্ব চুকতেই মাধুরীর নাম জড়ায় অনিল কাপুরের সঙ্গে। মজার ব্যাপার, অনিল কাপুর ও বিবাহিত, কিন্তু তারপরেও অন স্ক্রিন অফ স্ক্রিন সবেতেই দর্শকদের পছন্দের ছিল মাধুরী অনিল জুটি। শোনা যায় প্রযোজকদের অনিল জোর করতেন মাধুরীকে তার নায়িকা করতে। অল্পদিনেই খবর পৌঁছে যায় অনিল কাপুরের স্ত্রী সুনিতা কাপুরের কাছে। কোনো দাঙ্গা হাঙ্গামা নয়, সুনিতা ঠান্ডা মেজাজে মাধুরীকে বুঝিয়ে দিয়েছিলেন অনিলের কাছে মাধুরীর জায়গা ঘরের বাইরে।
তারপর থেকেই মাধুরী ঠিক করেন অনিল কাপুরের সঙ্গে আর ছবি নয়। মাধুরীর নাম জড়ায় সালমান খানের সঙ্গে, তবে এই সম্পর্কের সত্যতা কতটা তা জানা যায়নি। মাধুরীর যে প্রেম সবচেয়ে বেশি ঝড় তুলেছিল সেটা ক্রিকেটার অজয় জাডেজার সাথে। সে সময় মেয়েরা ক্রিকেট দেখতে ভালোবাসত শুধুমাত্র অজয় জাডেজাকে দেখবে বলে। অজয় স্যার ও ফিদা ছিলেন মাধুরীর উপর। কিন্তু বেঁকে বসে জাডেজার পরিবার। তিনি রাজস্থানের এক রাজার বংশধর। ফিল্মি দুনিয়ার মেয়েকে বউ করা সম্ভব নয়। তখন মাধুরী ইতি টানে এ সম্পর্কে। আসলে নায়িকারা সেখানেই থেতো হন, স্টারডাম বিড়ম্বনার কারণ হয় না। ব্যক্তিগত জীবন যখন টালমাটাল তখনই মাধুরী পাড়ি দেয় আমেরিকায়। আর সেখানেই তার পরিচয় হয় ডাক্তার শ্রীরাম নেনের সাথে। তখনও তিনি জানতেন না মাধুরীকে, কিন্তু তারপরেও মন দিয়ে বসে বলিউডের মোহিনীকে গাঁটছড়া বাঁধেন একেবারে একান্তে। ঝকঝকে ক্যারিয়ারের ইতি টেনে হাজব্যান্ডের সাথে পাড়ি দেন আমেরিকা। মাধুরী আবারও ফিরলেন সিনেমা, রিয়েলিটি শো, বিজ্ঞাপন, প্রতিটি জায়গায় মাধুরী আরও এনার্জেটিক, আরও এগ্রেসিভ ফুল। তার হাসি, তার চোখ, সবই যেন আগের মতো তরতাজা। বিতর্ক আছে, সমালোচনা আছে, সেসব নিয়েও আজও মাধুরী দর্শকের মধ্যেই আছেন। মোহিনী হয়ে